ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। লাল সাজে সজ্জিত হয়ে উৎসবের মেজাজে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট। হাজারো দলীয় কর্মী সমর্থকরা তেলিয়ামুড়ার রাজপথে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। মিছিলের নেতৃত্বে ছিলেন দলের খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার সহ অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দগণ। লাল সাজে সজ্জিত হয়ে উৎসবের মেজাজে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীরা সোমবার মনোনয়নপত্র জমা দিলেন। ব্যাপক সংখ্যায় দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন মিছিলে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য মহকুমা শাসকের কার্যালয়ে হাজির ছিলেন কর্মী সমর্থকরা। পার্টির জেলা স্তরের নেতৃত্ব সহ মহকুমার নেতৃবৃন্দরা মিছিলে পা মেলালেন। সোমবার গড়িতে তখন সকাল প্রায় 11:30। মাথার উপরে প্রখর রৌদ্র। তেলিয়ামুড়া শহরে দেখা গেল প্রচুর লাল রঙের ছাতি। এরপর একে একে প্রচুর সংখ্যক বাম কর্মী সমর্থকেরা মহকুমার গণ আন্দোলনের অফিসের সামনে থেকে জাতীয় সড়কে ভিড় জমাতে থাকে। একটি সময় জাতীয় সড়কের একদিক লাল সাজে সুসজ্জিত হয়ে জনসমুদ্রে পরিণত হয়ে যায়। শুরু হয় বাম প্রার্থীদের মনোনয়ন দাখিলের জন্য মিছিল। আগামী 9 ডিসেম্বর পৌরভোটকে সামনে রেখে তেলিয়ামুড়া পৌর পরিষদের 15টি ওয়ার্ডের প্রার্থীরাই সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। মিছিলের অগ্রভাগে 15 জন বাম প্রার্থী উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ সহ দলীয় কর্মসমর্থকেরা মিছিলে পা মেলালেন। মিছিলের নেতৃত্ব দেন পার্টির জেলা সম্পাদক সমীর দেব সরকার, মহকুমা সম্পাদক সুধীর সরকার, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ, গণ আন্দোলনের নেতা প্রণব চক্রবর্তী, জেলা কমিটির অন্যতম সদস্য অশোক দাশগুপ্ত, বিধায়িকা গৌরী দাস এবং বিধায়ক মনীন্দ্র দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। জেলা সম্পাদক সমীর দেব সরকার বলেন, গত 5 বছর তেলিয়ামুড়াতে অনেক উন্নয়ন হয়েছে। আগামী দিনেও আরো বেশি করে উন্নয়ন করতে চায় দল। উন্নয়নের বার্তা নিয়ে উন্নয়নকামী তেলিয়ামুড়াবাসী ভোটে বামফ্রন্টকে জয়ী করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার বিম্বিসার ভট্টাচার্যের নিকট বামফ্রন্টের প্রার্থীরা এদিন একে একে মনোনয়নপত্র জমা দিলেন। সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল বাম প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার কাজ। সব প্রার্থীরাই জয়ের ব্যাপারে 100% আশাবাদী। গত নির্বাচনের তুলনায় এবারে রেকর্ড ভোটের ব্যবধানে শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের নিরিখে পুনরায় তেলিয়ামুড়া পৌর পরিষদ বামফ্রন্টের দখলে থাকবে বলে আশা ব্যক্ত করেন সকল প্রার্থীরা। সিপিএম পার্টি তেলিয়ামুড়া মিউনিসিপাল কাউন্সিলে 15 জন প্রার্থী, 15 জনই আজকে নমিনেশন দিতে আছে। আমরা পার্টি অফিস থেকে মিছিল সহকারে এসডিও অফিসে আমরা এসেছি। নমিনেশন কাজ ইতিমধ্যে আমাদের 1 নম্বর ওয়ার্ডের প্রার্থী নমিনেশন দিয়ে দিয়েছে। আমরা এই পৌরসভা নির্বাচন জয় সম্বন্ধে আমরা নিশ্চিত, কারণ আমরা এই পৌরসভা জনগণের জন্য কাজগুলো করছি। তার সাথে সাথে বামফ্রন্টের উন্নয়নমূলক কর্মসূচি, এতে জনগণের আস্থা আছে এবং সেই জন্য জনগণ আমাদেরকে বিপুল ভোটে প্রতিটি প্রার্থীকে জয়যুক্ত করবে। অন্যদিকে কংগ্রেস বা অন্যান্য দলগুলো তাদেরকে সারা বৎসর দেখা যাবে নির্বাচনের সামনে এসে হাজির। बात कर তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার আগরতলা পৌরসভার 29টি আসনের বামফ্রন্ট প্রার্থীরা মিছিল করে মনোনয়নপত্র দাখিল করেন। প্রার্থীদের মধ্যে ডক্টর প্রফুল্লজিৎ সিনহাও এদিন মনোনয়নপত্র জমা দেন।
ব্যান্ডের তালে পা মিলিয়ে হাজারো বামফ্রন্ট সমর্থকরা প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে যান। এদিন জনপ্লাবনে দেখে পবিত্রকর জানান ৪৯টি আসনেই বাম প্রার্থীরা জয়ী হবেন। আজকে আমাদের ২৯ জন প্রার্থী, সিপিআইএম এর ২৪ জন, ফরওয়ার্ড ব্লকের ২ জন, সিপিআই এর ২ জন, আরএসপির ১ জন, এই ২৯ জন প্রার্থী আজকে আগরতলায় পৌর নিগমের যে নির্বাচন তার মনোনয়নপত্র তারা দাখিল করেছেন এবং আমরা প্রত্যেক ওয়ার্ড থেকে তাদেরকে মিছিল করে আসতে বলেছিলাম। এখন আমরা যা দেখেছি আমাদের প্রত্যাশার বাইরে এইভাবে মানুষ জনঢলের মতো নেমেছে। এটার কোনো মিছিল ছিল না, এটা জনপ্লাবন। রবীন্দ্র ভবন থেকে একেবারে কামানচুমনি বরতলা হয়ে আমরা আমাদের এসডিএম অফিসের সামনে আমরা গেলাম এবং তারপরে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এই যে জনপ্লাবন আমরা আজকে দেখলাম তাতে বোঝা যায় যে মানুষ দারুণ প্রত্যাশা নিয়ে জমা দেবো। বামফ্রন্টের ২৯ জন ক্যান্ডিডেট আজকে জমা দেবেন। আমরা যাচ্ছি পয়েন্টে জমা দিতে। আমাদের আশা আমি ভালো ফল করবো। বাঁচতে ভোট, হাসতে ভোট, ভোটে শপথ নিন। কাঁপতে তারা হাতুড়িতে সবাই ভোট দিন। বালা গাও গো ধামালি, অপূর্ব সুন্দর। বালা নাচো গো ধামালি, অপূর্ব সুন্দর। আমার বামফ্রন্টকে লইয়া যাইতাম অ্যাসেম্বলি ভিতর, আমার বামফ্রন্টকে লইয়া যাইতাম অ্যাসেম্বলি ভিতর। বালা গাও গো ধামালি, অপূর্ব সুন্দর। লালের জনপ্লাবনে আমবাসা স্নাত। আমবাসা শহরে রাজপথ কাঁপিয়ে সোমবার বামফ্রন্ট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসারের নিকট। মনোনয়নপত্র জমা দেবার কালে মহকুমা সম্পাদক বিজন্দর জানান, জয় নিয়ে তারা আশাবাদী। লালের জনস্রোতে ভাসল সোমবার আমবাসার রাজপথ। আমবাসার রাজপথ কাঁপিয়ে মনোনয়নপত্র দাখিল করল বামফ্রন্টের ১৩ জন প্রার্থী। আমবাসা পৌর পরিষদের দুর্নীতিকে হাতিয়ার করে ময়দানে বামফ্রন্ট। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে নেমে পড়েছে ১৩ জন বামফ্রন্ট প্রার্থী। সোমবার বাম প্রার্থীগণ মনোনয়নপত্র দাখিল করে রিটার্নিং অফিসার তথা এসডিএম এর নিকট। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রার্থীগণ সহ হাজারো কর্মী সমর্থকদের নিয়ে আমবাসার রাজপথে এক সুসজ্জিত মিছিল করা হয়। ঢাকের তালে আর স্লোগানে মুখরিত ছিল চারিদিক। উল্লেখ্য, এবারে বামেদের প্রার্থীদের মধ্যে অধিকাংশই নতুন মুখ। রয়েছে উকিল, শিক্ষার্থী, গৃহিণীও। পুরাতন রয়েছে মাত্র ৩ জন। সব মিলিয়ে আমবাসা পৌর পরিষদ দখল করতে সিপিআইএম এখন মরিয়া। তৎসঙ্গে প্রচারে কোনো ঘাটতি রাখতে নারাজ নেতৃবৃন্দগণও। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিভাগীয় সম্পাদক বিজন পাল এক সাক্ষাৎকারে আমাদের প্রতিনিধিকে আরো জানান, আমরা আমবাসা পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আগামী দিন আমাদের বামফ্রন্ট থেকে পৌর বোর্ড গঠন করে তারা এই এলাকার স্বার্থে তারা জনকল্যাণমূলক যে কর্মসূচি সেটা রূপায়িত করার চেষ্টা করবে। যে সকল সমস্যা এখনো রয়ে গেছে আমবাসা পৌর পরিষদের এলাকায় সমস্যা সমাধান হয়নি, আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে আমাদের পার্টির পক্ষ থেকে যারা নির্বাচিত হবে তারা সমস্যা সমাধানের জন্য ইতিবাচক ভূমিকা এই এলাকার মানুষের স্বার্থে তারা কাজ করে যাবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার রাত ৭টায় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কমিটি বাগানবাজার শাখা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় নাটক, গণসঙ্গীত এবং লোকসঙ্গীতের নানান অনুষ্ঠান। এছাড়াও এই অনুষ্ঠানে দুর্গাবাড়ি চা বাগানের ৩৩ জন শিল্পী শ্রমিকদের জীবিকার পথ খুঁজে পাওয়া নিয়ে একটি নাটক পরিবেশন করে। লাইট এবং সাউন্ডের তালে বাগানবাজার মঞ্চ মাতিয়ে গেলেন আগরতলা দুর্গাবাড়ি চা বাগানের ৩৩ জন নাট্যশিল্পীরা। শ্রমিক শ্রেণীর ঐক্যের মধ্য দিয়ে চা বাগানের শিল্প এবং শ্রমিকদের জীবিকার পথ খুঁজে পাওয়াই নাটকের মূল কাহিনী ছিল। রবিবার রাত্রি ৭টায় ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কমিটি বাগানবাজার শাখা কমিটির উদ্যোগে বাগানবাজার মাঠে অনুষ্ঠিত হয় নাটক, গণসঙ্গীত ও লোকগান। রাজ্যের খ্যাতনামা গণসঙ্গীত শিল্পী সমীর দর পরিবেশন করেন গণসঙ্গীত এবং লোকগান।
অনুষ্ঠানের শেষ 1.5 ঘন্টা নাটক পরিবেশন করেন দুর্গাবাড়ি চা বাগানের 33 জন শিল্পী। অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুধাময় মজুমদার এবং সমীর ধর। উপস্থিত ছিলেন মহকুমা শ্রমিক সংগঠনের সম্পাদক প্রণব চক্রবর্তী, দুর্গাবাড়ি চা বাগানের নেত্রী পার্বতী মুন্ডা সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। বাগানবাজার অঞ্চল এলাকা সহ বিভিন্ন এলাকার দর্শকরা উপস্থিত ছিলেন এদিন মাঠে। আমরা বললাম বাগান থেকে এটা কিছু করবো। উনি ভাবনা চিন্তা করে 1 সপ্তাহ পরে আমাকে ডেকে বললেন যে তুমি এটাকে কোঅপারেটিভ করো, এবং খুব গভীর আত্মবিশ্বাস নিয়ে আমাকে বললো যে কোঅপারেটিভ করে আমরা যদি সমাজতন্ত্র হয় তো শ্রমিকরাই সব কিছুর মালিক হবে, এই মালিকানা তোমাদের হাতে তুলে দেবে। 15 জন নিয়ে শুরু হয়েছে, কঠিন সংগ্রাম করতে হয়েছে। এখন এখানে চারা আছে 8 লক্ষ, 200 শ্রমিক কাজ করে। আর একটা সিমনা বাগান আমরা কিনেছি 25 লক্ষ টাকা দিয়ে। আমরা প্রত্যেক বছর 20 থেকে 25 লক্ষ। ওটা কঠিন সংগ্রামের ভেতর দিয়ে এসছে, এটাই কিছুটা এটার মধ্যে দিয়ে প্রতিফলন বলা যায়। শ্রমিকের ছেলে মেয়েরা করছে ওদের ভাষা দিয়ে। আপনারা কি জানেন ভাই, সবুজ সোনার সেই যে গ্রাম দুর্গাবাড়ি চা বাগানের নাম। জান শ্রমিক শ্রেণী কি মহান, কেমনে দিল যুদ্ধ জয়ের দাম। জলদি করে আয়, সাজের আগে ঘরে যেতে লাগবে। ছোকরা ছোকরে 2 টাকা নিয়ে আর পারলাম নাই, জয় করছে। কথা নাই, বার্তা নাই, অফিস বন্ধ করে দিল। এটা কেমন? কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট।
প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে বিরতির পর অন্যান্য খবর নিয়ে। লংতরাই বেলির মহকুমার ছৈল্যাংটায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষাধিক টাকা। জানা যায় পাশের একটি দোকানে মজুদ ছিল অবৈধ পেট্রোল এবং ডিজেল, যার ফলে দ্রুত আগুন ছড়ায়। ঘটনার প্রায় ১ ঘন্টা পর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নেভাতে এসে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে। শুক্রবার সকাল আনুমানিক 8:30 তখন সৈল্যাংটা বাজারের এক বিকট আওয়াজ। লোকজন বুঝে ওঠার আগেই আগুনে গ্রাস করে নিচ্ছে এক এক করে সবকটি দোকান। জানা যায় গ্যাস সিলিন্ডার ফেটেছে। পাশেই এক দোকানে অবৈধভাবে পেট্রোল ডিজেল বিক্রি করত, ফলে আগুন ছড়াতে আরো অক্সিজেন পায়। খবর নিয়ে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লক্ষাধিক টাকা। এদিকে ঘটনাস্থলে ছৈল্যাংটা থানার পুলিশ পৌঁছলেও তাদের মধ্যে অনেকেই মোবাইলে ছবি তুলতে ব্যস্ত দেখা গেল। এর মধ্যে পাশের সিআরপিএফ ক্যাম্প থেকে জওয়ানরা এসে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অন্যদিকে মনু থেকে দমকল বাহিনী আসতে প্রায় সময় লাগে ১ ঘন্টা। পরে আগুন আয়ত্তে আনার পর এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। পরিস্থিতি বর্তমানে থমথমে। গোটা বিষয় নিয়ে একজন প্রত্যক্ষদর্শী আমাদের প্রতিনিধিকে জানান, এখানে আগুন জ্বলতেছে। আমি বালতিটা থুয়ে আবার ঘরে ঢুকছি। ঘরে ঢুকে আমার ট্যাঙ্কি বাইর করছি, গ্যাসের ট্যাঙ্কি বাইর করছি, আর কিছু বাইর করতেছি না। এটা করলেই আমার এই ঘরে ঢুকে আছে। আর ওইখান থেকে যে জ্বলছে, কি থেকে জ্বলছে মনে করেন? এটা কইতে পারলাম না। আগুনটা এনে জ্বলছে, আবার একটা আওয়াজ হয়েছে বড়, গ্যাসের ট্যাঙ্কি একটা ফুটছে। এখানে কি তেল বেচা হইতো? তেল বেচা হইতো আমি জানি। হ্যাঁ, তেল এখানেও রাখা হয়, কম বেশ রাখা হয়, আমি জানি এনে বেচা হইতো। তো আগুনটা এখান থেকেই লাগবে? আগুনটা লাগবে কিন্তু 2 নম্বর দোকানদার থেকে। আমি আইওই দেখতে আগুন, আর আগুনটা লাগবার আগে আমি দেখছি একটা আওয়াজ হইছে। আর কিটা দেখি আগুন লগে লগে বাজিয়ে থাকে আগুন। আপনারা হেল্প করছে কেডা? প্রথম সিআরপিটিআর দিয়ে আইছে, তারা কিটা করবে, জল নাই তো কয়েক বালতি করে আইন না দিছে। আচ্ছা, ফায়ার সার্ভিস কোন সময়? ফায়ার সার্ভিস প্রায় আগুন 1 ঘন্টা পরে আইছে, কম 1 ঘন্টা, 1 ঘন্টা বাদে বলা। চল্লিশ মিনিট। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 14ই নভেম্বর সারা দেশে পালিত হয় শিশু দিবস। এই দিনটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী তথা প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। এই দিনে ধর্মনগর শহরের উপকণ্ঠে নেহরু পার্কে দেখা গেল একটি ভিন্ন চিত্র। এই পার্কের পাশেই রয়েছে কবি নজরুলের মর্মর মূর্তি এবং নজরুলের মূর্তির চারপাশ ছিল আলোকোজ্জ্বল। অন্যদিকে নেহরুর মূর্তি ছিল অপরিষ্কার এবং অন্ধকারাচ্ছন্ন।
14ই নভেম্বর সারা দেশে পালিত হলো শিশু দিবস, অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের শিশু দিবস পালন করা হয় সরকারি এবং বেসরকারিভাবে। কিন্তু ধর্মনগর শহরের উপকণ্ঠ নেহরুর নাম করে একটি পার্ক রয়েছে, যেখানে আছে নেহরুর মর্মর মূর্তি। তার সাথেই রয়েছে নবনির্মিত আলোক উজ্জ্বলভাবে নজরুলের মর্মর মূর্তির। আশ্চর্যজনকভাবে নেহরু রয়ে গেলেন অন্ধকারাচ্ছন্ন এবং অপরিষ্কারভাবে। বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিগণ এই পার্কের সামনে দিয়ে গেলেও তাদের একটিও বোধগম্য হল না। যাই হোক, সারাদিন এবং সন্ধ্যা পর্যন্ত কেউ না দেখলেও ধর্মনগরের দু যুবক এই দৃশ্যটি দেখতে পেয়ে স্থির থাকতে পারেনি। তখন সময় রাত প্রায় 11টা। মোমবাতি জোগাড় করে এবং পার্ক থেকে ফুল সংগ্রহ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। শুনে নেওয়া যাক তাদের বক্তব্য কি। আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত হইলাম ধর্মনগরের বাসিন্দা হিসাবে। আমি এখানে একটা প্রোগ্রামে আইছিলাম, যাওয়ার সময় দেখলাম আজকে আমরা সবাই জানি 14ই নভেম্বর শিশু দিবস। সমস্ত ভারতবর্ষের সব জায়গাতে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই শিশু দিবস পালন করা হইতেছে এবং নেহরুজির অন্তত ফুলের মালা পুষ্পার্ঘ দিয়া একটু শ্রদ্ধা জানানো হইতেছে। কিন্তু ধর্মনগরের বুকে আমি দেখলাম এখন পর্যন্ত আমাদের যে নেহরু পার্ক যেটা আছে ধর্মনগরে, সেটার দেখতে পারবেন সব লাইট ভাঙ্গা, সব অন্ধকার, দুটা লাইট, উপরের লাইট সব ভাঙ্গা। পাশাপাশি কবি কাজী নজরুল ইসলাম ওইখানে একদম আলো ঝলমল করে, খুব খারাপ লাগলো। তো আমরা পথচারী হিসাবে যাওয়ার সময় সাধ্য মতো গাছ থেকে কয়েকটা ফুল এবং মোমবাতি জ্বালাইয়া আমরা শিশু দিবসে আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উদ্দেশ্যে আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। এছাড়া আর কিছু নাই, খুব খারাপ লাগলো আর কি। আজকে 14ই নভেম্বর জওহরলাল নেহরুজির জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হচ্ছে সমগ্র ভারতবর্ষব্যাপী। কিন্তু আজকে আমাদের ধর্মনগর, ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর পুর পরিষদের নেহেরু পার্কে নেহেরু কি অবস্থায় আছেন আপনারাই দেখুন। নেহেরুর ওনার মূর্তিতে ময়লা জমে আছে, আলো নেই, আবর্জনা জমে আছে পুরো দিকে। কিন্তু পাশাপাশি আমরা যদি দেখি, এই ধর্মনগর পুর পরিষদ কয়েকদিন আগে কাজী নজরুল ইসলামের একটা স্ট্যাচু এখানে বসিয়েছেন, এখানে উজ্জ্বলভাবে আলো জ্বলছে, পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু আজকে শিশু দিবসের দিনে আজকে জওহরলাল নেহরুজির আবর্জনাময় অবস্থায় উনি পড়ে আছেন, আলো নেই, ওনার মূর্তিতে ধুলো ময়লা পাখির ময়লা জমে আছে, এই অবস্থায় উনি আছেন। এটা কি আমাদের ধর্মনগর পুর পরিষদের কর্মকর্তাদের? ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অসহায় অবস্থায় দিন যাপন করছে কমলপুর মহকুমার পশ্চিম লাম্বছড়া এডিসি ভিলেজের বিদ্যামোহন পাড়ার দুই পরিবার। আজও মেলেনি তাদের বিপিএল কার্ড সহ অন্যান্য সরকারি সাহায্য। বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় নেতৃবৃন্দের কাছে গিয়েও মেলেনি কোনো সাহায্য। এমনই অভিযোগ তুলে ধরেন দুই পরিবারের সদস্যরা। চারিদিকে পাহাড়, জোনাকি পোকার ঝিমঝিম শব্দ, নেই কোনো বিদ্যুতের ছোঁয়া, নেই রাস্তাঘাট। এরই মধ্যে করুণ অসহায় অবস্থায় দিন যাপন করছেন কমলপুর মহকুমার পশ্চিম লাম্বছড়া এডিসি ভিলেজের অন্তর্গত বিদ্যামোহন পাড়ার সচিরানী দেববর্মা এবং রঞ্জন দেববর্মার দুই পরিবার। আজ দীর্ঘদিন যাবৎ ধরে অসহায় অবস্থায় দুই পরিবারের 8 জন সদস্যকে নিয়ে পাহাড় থেকে লাকড়ি নিয়ে বাজারে বিক্রি করে জীবনযাপন অতিবাহিত করছেন। বহুবার স্থানীয় পশ্চিম লাম্বছড়া এডিসি ভিলেজের পঞ্চায়েতের দরজায় দরজায় সরকারি সাহায্যের আশায় ঘুরলেও আজ পর্যন্ত পায়নি কোনো সরকারি সাহায্য। নেই কোনো বিপিএল কার্ডও, বাড়িতে থাকার মতো নেই একটি ভালো ঘর, ঘরের ভেতর ঘুমোবার মতো নেই কোনো বিছানা। মাটিতে চাটাই পেতেই ছেলে সন্তানদের নিয়ে কোনো রকম দিন গুজরান করছেন সচিরানী এবং রঞ্জন দেববর্মার পরিবার। শুধু তাই নয়, দুমুঠো ভাত প্রতিদিন জোগাড় করতে বহু কষ্ট হয় এই পরিবারের। তবুও হতভাগা পরিবারগুলির দিকে ফিরে তাকায়নি সরকার, এমনকি পঞ্চায়েতের কর্মকর্তা থেকে শুরু করে নেতা বাবুরাও। এমনই অভিযোগ করেন হতভাগা পরিবারগুলি। এ বিষয়ে পরিবারগুলির কাছ থেকে জানতে গেলে তারা জানায় তাদের করুণ কাহিনীর কথা। তাদের অভিযোগ, সরকারি কোনো সাহায্য পায়নি স্থানীয় পঞ্চায়েত থেকে। বহুবার স্থানীয় পঞ্চায়েতের দরজায় দরজায় ঘুরলেও মিলেনি তাদের বিন্দুমাত্র সরকারি সাহায্য। নেই বিপিএল কার্ড, নেই বাড়িতে ভালো থাকার মতো ঘর, প্রতিদিন ভালোভাবে দুমুঠো খাওয়ারও খেতে পারেন না, গড়ে থাকার মতো তেমন বিছানাপত্রও নেই। কোন রকম মাটিতে শুয়ে ছেলে মেয়েদের নিয়ে দিন যাপন করছেন এই পরিবারগুলি। এসব বলতে গিয়ে পরিবারের সদস্যরা আরো জানান, সরকারি কি কি সুযোগ সুবিধা পাইতেছেন আপনি? না। হ্যাঁ, কিছু পান না? বিপিএল কার্ড আসেনি? আছে।
বিপিএল এর সুযোগ সুবিধা পাননি আমরা সরকার থেকে? এতে তো আসে শুধু কাজ আর নাই। কোনো সুযোগ সুবিধা দেয়নি সরকার? দেয় না? তো তোমরা কেমনে চলে? চাউল পাই আর কি। চলে কেমনে? কাজ করিয়া খায়। কাজ করিয়া খায়। কি নাম স্বামীর, কি নাম? সঞ্জিত। সঞ্জিত কি করে সঞ্জিত? হয়তো কাজ করে। মিলন দেব বর্মা কি করে? জামাইয়ের নাম কি? রঞ্জন। কি করে জামাই? নকশারি। লাকড়ি পারে। তো তোমরা বিপিএল কার্ড হাট নাই? নাই। তো তোমরা সরকারি কোনো সাহায্য পাওনি? না। পাও না? তো তোমরা কেমনে চলে? নকশারি। কেমনে কেমনে চলে? কাজ করে। কাজ করে। তো এই ঘর টরের লেগে তো সরকারের দাবি করছে বা পঞ্চায়েতের দ্বারা দাবি করছিলেন আপনারা? করছে দিস না। দিছে না? কোন পঞ্চায়েতের দ্বারা গেছিলেন? পশ্চিম নাম্ব। কতজন আপনার এই সংসারের মধ্যে থাকেন? 3 জন। 3 জন। বাচ্চা নিয়ে কি করে থাকবো? আগুন আসে, আগুন জ্বালাইয়া থাকে। আগুন জ্বালাইয়া থাকে? আপনারা কি পঞ্চায়েতে জানিয়েছেন আপনাদের কিছু নেই? নাই। জানাইছেন? কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়।
আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new ফিরালাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। প্রতিবেশী এক যুবকের দ্বারা আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল 37 বছরের এক অটো চালক। শনিবার রাতে জীবিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ওই যুবক। রবিবার দুপুর 2টোয় তেলিয়ামুড়া অটোরিক্সা ইউনিয়নের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয় মৃত অটো চালককে। প্রতিবেশী যুবকের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল 37 বছরের এক অটো চালক। মৃত চালকের নাম শ্যামল দেববর্মা, বাড়ি তেলিয়ামুড়া পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের চাম্পালাই গ্রামে। শনিবার রাতে জীবিতে চিকিৎসারত অবস্থায় মারা যায় সে। রবিবার দুপুর 2টায় তেলিয়ামুড়া অটো রিক্সা ইউনিয়নের সামনে তার মৃতদেহ নিয়ে আসা হলে দলীয় পতাকা এবং ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানায় সংগঠনের সদস্যরা। ইউনিয়নের সক্রিয় কর্মী ছিলেন শ্যামল দেববর্মা। ইউনিয়নের শাখা সম্পাদক উত্তম সরকার জানান, কালীপুজোর সময় চাম্পালায় তার নিজ গ্রামের মলেন দেববর্মা নামক এক প্রতিবেশী যুবকের সাথে বচসা হয়। তার জেরে আচমকা শ্যামল দেববর্মার মাথায় জোর আঘাত করে, যার ফলে সে মারা যায়। একজন প্রবীণ শ্রমিক রাজেশ দেববর্মা গত কিছুদিন আগে হয়তো সম্ভবত কালী পূজার পরে একটা হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন এলাকার কিছু যুবকের সঙ্গে হয়তো দু একটা কারণে বর্ষা হয়েছে। তারপর ওনাকে মারধর করেছে। মারধর করার পরে প্রাথমিক চিকিৎসার পর মোটামুটি সুস্থ হয়েছে। তারপর তার আঘাতটা পুনরায় আর বেশি আঘাত দান করেছে, তখন জীবিতে নেওয়া হলো। জীবিতে নেওয়ার পর আজকে আমরা সকালবেলা খবর পেলাম, আমরা সংগঠন থেকে, আমাদের সংগঠন থেকে তেলিয়ামুড়া শাখা অফিস থেকে প্রাথমিক অবস্থায় ওনাকে আর্থিক সাহায্য কিছু করেছি, 1000-2000 টাকা দিয়েছি। আজকেও আমাদের সংগঠনের তেলিয়ামুড়া শাখার বিভাগের সভাপতি উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সংগঠন থেকে কিছু আর্থিক সাহায্য তা ওনাকে করবেন, কিন্তু তৎক্ষণাৎ খবর এসেছে যে উনি মৃত্যুকুলে ঢলে পড়েছেন। যাই হোক, যারা তেলিয়ামুড়া থেকে মুক্তারায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা পৌর পরিষদের নির্বাচনে অবশেষে প্রচারে নামল কংগ্রেস। পৌর পরিষদের 8 নং ওয়ার্ডের প্রার্থী দিলীপ বিশ্বাস এলাকার প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে জোর প্রচার চালাচ্ছেন। প্রচারকালে তিনি জানান, জয় নিয়ে 100% আশাবাদী। আর মাত্র হাতে গোনা কটা দিন, এরপরেই রাজ্যে অনুষ্ঠিত হবে পৌরনগর এবং পঞ্চায়েতের উপনির্বাচন। এদিন আমবাসা পৌর পরিষদ পুনরায় কংগ্রেসের দখলে আনতে ময়দানে নেমে পড়েছে 13 জন প্রার্থী সহ স্থানীয় কর্মী সমর্থকরা। এদিকে আমবাসা পৌর পরিষদের 8 নং ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী দিলীপ বিশ্বাস উনার ওয়ার্ডের প্রত্যেক গণদেবতার বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা চান। প্রচারে কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রার্থী দিলীপ বিশ্বাস উনার জয় নিয়ে 100% আশাবাদী। উল্লেখ্য, গত নির্বাচনেও এই ওয়ার্ডটি কংগ্রেসের দখলে ছিল। এদিন প্রচারে গতবারের জয়ী প্রার্থী স্বপন পালু সঙ্গী ছিলেন। এ বিষয়ে প্রার্থী দিলীপ বিশ্বাস আরো জানান, ভালো সারা পাইছি, যে কোনো বাড়ি গেছি আমরা, ভালো আশ্বাস দিছে এবং 90% আমি পাস করবো, ভালো ভোটে পাস করে দেবো। মানে এবার কংগ্রেসকে পুনরায় মানে পৌর পরিষদ আমরা পুনরায় দখল করবো বা বিপুল ভোটে জয় করবো। আমরা কংগ্রেস এবং যত কংগ্রেস কর্মীদের কাছে আমরা এই আবেদন রাখছি এবং সারাও পেয়েছি। তাই আমরা সবার প্রত্যেকের বাড়ি বাড়ি আজকে আমরা এই যে প্রার্থীর যে প্রচারটা, সেই প্রচারটা আজকে সেরে মোটামুটি খাসাই লেছি। 5টার মধ্যে আমরা শেষ হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে বামফ্রন্টের উদ্যোগে ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হয় এক নাগরিক সভা। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে, মন্ত্রী বিজিতা নাথ, উত্তর ত্রিপুরা জেলার সিপিআইএম দলের সম্পাদক অমিতাভ দত্ত সহ অন্যান্যরা। আগামী 9 ডিসেম্বর পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েতের নির্বাচন হতে চলছে। রাজ্যেও চলছে ব্যাপক প্রস্তুতি, চলছে বিভিন্ন সভা। ধর্মনগর পৌর পরিষদ নির্বাচনে প্রচারের জন্য টাউন হলে বামফ্রন্টের উদ্যোগে এক নাগরিক সভা ও ব্যবসায়ীদের নিয়ে সভা করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও পরিবহন দপ্তরের মন্ত্রী মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী বিজেতা নাথ, উত্তর ত্রিপুরা জেলা বামফ্রন্ট সম্পাদক অমিতাভ দত্ত, মহকুমা সম্পাদক অভিজিৎ দে প্রমুখরা। যে আপনারা আমাদের দেশে সঙ্গে পাল্লা দিয়ে শিক্ষা হারটাকে বাড়ান, শিক্ষা সম্মান বাড়ায়, শিক্ষা মর্যাদা বাড়ায়, শিক্ষা আপনার ভিতর যে গুণ আছে এটাকে বিকশিত করতে সাহায্য করে, শিক্ষার আঙ্গিনায় সকলকে নিয়ে আসতে আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের সহযোগিতা নিয়ে কাজটা শুরু করার পর যেই ত্রিপুরা ছিল অশিক্ষিত রাজ্যের মধ্যে অন্যতম একটা রাজ্য, আজকে আপনাদের সেই ত্রিপুরা এই গত শুক্রবারের ঘটনা আমি বলছি, এই শুক্রবার না, তার আগে শুক্রবার, আজকে রোববার, আমি কুচিনের কনফারেন্সের ডান দিকে আমার সঙ্গে কেরালার মন্ত্রী সাহেব বসেছিলেন। উনি বিদ্যুৎ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী। তো উনি আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনারা ত্রিপুরার নাম আমি শুনেছি, খুব যাওয়ার ইচ্ছা হয়। উনি আবার কংগ্রেসের মন্ত্রী। উনি আমাকে বলছে ঘুরিয়ে দেখিয়ে দেবেন। ইয়েস, আসুন ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো আমার একটা প্রশ্ন উঠেছে আমার মনের মধ্যে, কেরালা চিরদিন তাদের কোনো লড়াই ছিল না, মানুষকে সাথে নিয়ে, মানুষের জন্য, মানুষের স্বার্থে কোন লড়াইতে আমরা কংগ্রেসকে কখনো দেখিনি। গত 5 বছর পৌর পরিষদ পরিচালনায় কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না, কোনো আন্দোলন ছিল না, কিছুই ছিল না। এবং সেই জন্যই আজকে সারা দেশ থেকে কংগ্রেসকে মানুষ বিদায় জানিয়েছে। আমরা পারব, আমরা বিভ্রান্ত হয়েই হোক কিংবা কংগ্রেসের প্রতি বিতশ্রদ্ধ হয়েই হোক, আমরা কেন্দ্রে একটা সরকার বসিয়েছি, মানুষের রায়কে তো আমরা সম্মান জানিয়েছি। দেশের 69% মানুষ তাদেরকে ভোট দিতে পারেনি, মাত্র 31% মানুষের ভোটে তারা কেন্দ্রে ক্ষমতায় গিয়ে আমাদেরকে ভালো ভালো স্বপ্ন দেখিয়েছিলেন, সুদিনের কথা বলেছিলেন, উন্নয়নের কথা বলেছিলেন। বলুন তো কোন উন্নয়নটা করেছে? আমাদের ধর্মনগর পৌর পরিষদের 23টি আসনের আমাদের মনোনীত প্রার্থীদের সমর্থনে আজকে আমরা ধর্মনগরের অভিভাবক মণ্ডলী, যারা অভিভাবকদেরকে নিয়ে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত তারাও আমাদের অভিভাবক অধিকাংশই, তাদেরকে নিয়ে আমরা আজকের এই সভার আয়োজন করেছি। সেই সামনে আমার বয়স কিছু হয়নি এখন, আপনারা জানেন আমার কত হতে পারে বয়স, আপনাদের হাত ধরেই তো বড় হওয়া। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে পৌর পরিষদের নির্বাচনে দাঁড়িয়েছি। এটা ক্রেডিট তো নিঃসন্দেহে আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকারকে না দিলেই না হয়, কারণ তারা যদি আজকে বামফ্রন্ট সরকার রাজ্যে প্রতিষ্ঠিত আপনারা না করতেন, তাহলে আমরা এই জায়গায় পৌরসভার নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের মত ব্যক্ত করার, অথবা আমরা যারা আজকে আপনারা আমাদেরকে সম্মান জানিয়ে মঞ্চে বসিয়েছেন, আমরা আপনাদের কাছে আবেদন করবার মতো আমাদের কাছে সুযোগ থাকতো না। যা কিছু হয়েছে উন্নয়ন। ধর্মনগর থেকে পার্থ সাহতী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সারা রাজ্যে খোয়াই শহরটি সংস্কৃতির শহর নামে পরিচিত। আর সংস্কৃতির শহর খোয়াইতে মাথা তুলে দাঁড়াচ্ছে 1200 আসন বিশিষ্ট কালচারাল কমপ্লেক্স। পাশাপাশি পৌর পরিষদ এলাকার বিভিন্ন জায়গাতেই পৌর পরিষদের উদ্যোগে নির্মিত হয়েছে কমিউনিটি সেন্টার সহ ওপেন কমিউনিটি সেন্টার। আর এর জন্য কৃতজ্ঞ খোয়াই শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সংস্কৃতির শহর খোয়াইতে সাংস্কৃতিক চর্চা বিকাশে খোয়াই পৌর পরিষদের অবদান অনস্বীকার্য। একটা সময় যেখানে শুধুমাত্র টাউন হলের উপরেই নির্ভর থাকতে হতো যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের, সেই জায়গায় আজ অনেকটাই বিকল্প রয়েছে খোয়াইতে। কেননা খোয়াই পৌর পরিষদের উদ্যোগে নতুনভাবে নির্মিত হচ্ছে কালচারাল কমপ্লেক্স, যেখানে প্রায় 1200 আসন রয়েছে, থাকছে অত্যাধুনিক সুবিধাও। তবে 80% কাজ শেষের পর এখন কিছুটা থমকে রয়েছে কাজ। খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তাকে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি জানান কাজ পুরো শেষ হতে আরও দরকার প্রায় 4 কোটির উপর। তবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এই কালচারাল কমপ্লেক্স ছাড়াও খোয়াই পৌর পরিষদের উদ্যোগে গনকিতে নির্মিত হয়েছে কথাকলি কমিউনিটি হল, দুর্গানগরে নির্মিত হয়েছে উদয়ন বহুমুখী প্রশিক্ষণ কেন্দ্র, রয়েছে কৃষ্ণকলি, জুনাকি লালন মঞ্চের মতো ওপেন কমিউনিটি সেন্টারেরও রয়েছে বিভিন্ন নাট মন্দির। সাংস্কৃতিক চর্চায় খোয়াইয়ের সংস্কৃতি জগতের কর্মীরাও পৌর পরিষদের এই সকল উদ্যোগে বেজায় খুশি। জানালেন তো তারাই, একসময় এই খোয়াইতেই সাংস্কৃতিক চর্চার এত ব্যবস্থা ছিল না। সাংস্কৃতিক আন্দোলনের ধারাকে বজায় রাখতে খোয়াই পৌর পরিষদ আগামী দিনেও কাজ করে যাবে, এমনটাই আশা খোয়াইয়ের সকল অংশের জনগণের। ত্রিপুরার মধ্যে খোয়াই সংস্কৃতি শহর নামে পরিচিত। খোয়াই পৌর পরিষদ এই সংস্কৃতি চর্চায় আমরা যারা সংস্কৃতির কাজকর্মের সঙ্গে জড়িত তাদেরকে যেভাবে সাহায্য করছে, বিভিন্ন জায়গায় কমিউনিটি হল এবং নতুন একটা সাংস্কৃতিক কমপ্লেক্স তৈরি করছে, যেটা খোয়াইয়ের গর্ব বলা যায়। আমরা যারা সংস্কৃতি কাজের সঙ্গে যুক্ত রয়েছি তাদেরকে বিভিন্নভাবে এই খোয়াই পৌর পরিষদ সহযোগিতা করছে এবং আমরা আশা করছি এই পৌর পরিষদ বিশাল আকারে সাংস্কৃতিক কাজকর্মে সাংস্কৃতিক কর্মীদেরকে আরও বেশি সুযোগ করে দেবে। কথা হচ্ছে কি, কংগ্রেস জমানায় সংস্কৃতির কোনো চর্চাই আমরা দেখি নাই, কিন্তু বামফ্রন্টের আমলে যে পদক্ষেপ নেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি। কিন্তু আমার অনুরোধ, দাবি এবং আবেদন থাকবে যে সরকারি আসুক সংস্কৃতিটাকে আরও জোরালোভাবে ছড়িয়ে দেওয়ার জন্য আমি আবেদন রাখব, অন্তরের কামনা। কারণ আমি সংস্কৃতি যদি আমার না থাকে আমি জীবন মৃত। খোয়াই পৌর পরিষদ বিগত দিনগুলিতে এবং নিরন্তর যে সংস্কৃতির জন্য বিভিন্ন মুক্ত মঞ্চ এবং ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আমাদের খোয়াইয়ের নতুন টাউন হল, এই যে উদ্যোগ শিল্প সংস্কৃতির অঙ্গনে এটা একটা বিশাল ব্যাপার। অন্তত নতুন প্রজন্মের কাছে এটা একটা বাড়তি পাওনা। আশা রাখছি এইভাবেই পৌর পরিষদ কাজ করে যাবে আগামী প্রজন্মের জন্য, তাদের শিল্প সংস্কৃতিকে বিকশিত করবার জন্য। আবারও পৌর পরিষদকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কালচারাল কমপ্লেক্সটা আমরা যে বাজেটটা ধরেছিলাম, এই বাজেটটা মানে এই বাজেট অনুযায়ী কাজ করে দেখা যাচ্ছে যে আরো কিছু টাকা শর্ট পড়েছে। এই টাকার জন্য আমরা জানিয়েছি, টাকাটা আসলেই আমাদের কাজটা আবার 4 কোটির উপর। বিভিন্ন জায়গায় কমিউনিটি সেন্টার হচ্ছে, এরকম বিভিন্ন জায়গায় প্রত্যেক ওয়ার্ডে মানে এই কমিউনিটি সেন্টার করা হচ্ছে, বা কোনো মন্দিরকে সামনে রেখে নাট মণ্ডপটাকে নাট মণ্ডপ করে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচনকে সামনে রেখে রবিবার বিকেলে অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য নির্বাচনী সভা। এই নির্বাচনী সভায় কংগ্রেস দল ছেড়ে 5 নং ওয়ার্ডের 5 পরিবারের 13 জন ভোটার সিপিআইএম দলে যোগদান করে। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা আসন্ন নির্বাচনে বাম প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখে। উন্নয়নের শত্রুদের ভোট নয়, অতীত ও বর্তমান অভিজ্ঞতার নিরিখে গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন। আসন্ন পৌরসভা নির্বাচনে তেলিয়ামুড়া পৌর পরিষদের 3, 4 এবং 5 নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীদের যথাক্রমে মঞ্জু ঋষি দাস, স্মৃতি রায় ও জয়দেব গুহের সমর্থনে রবিবার বিকেলে এক প্রকাশ্য নির্বাচন সভায় এ কথাগুলি বলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক সমীর দেব সরকার। জৌহর কলোনিস্থিত কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত সভাতে অন্যান্য নেতৃবৃন্দদের মধ্যে আলোচনা রাখেন পার্টির মহকুমা সদস্য প্রণব চক্রবর্তী, মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য সুভাষ নাথ, তেলিয়ামুড়া অঞ্চল সম্পাদক শরদিন্দু বিকাশ গুণ সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। এদিন সভা শেষে কংগ্রেস দল ছেড়ে 5 নং ওয়ার্ডের 5 পরিবারের 13 জন ভোটার বামফ্রন্ট দলে যোগদান করেন। এই যে গণতন্ত্র, এই গণতন্ত্র কিন্তু বামফ্রন্টের কাছে থাকে না। মানুষের অধিকার যারা দেয় না, কে দেয়, এদের একটা হতো।
গণতন্ত্রকে যারা প্রস্ফুটিত করে মারিয়ে চুয়ে মানুষকে যারা সম্মান দেয়, ইজ্জত দেয়, সেই ভাবকে বলছি, তাকে হাতুড়ি তারকা চিহ্নে বলছি, আশীর্বাদ করুন গণতন্ত্রটাকে যেন আরো সুন্দরভাবে মানুষের মধ্যে নিয়ে যেতে পারি। আরো ভালো চাই, বিস্তৃতি চাই। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।